days আমি তোমাদের সামনাসামনি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে প্রেস কনফারেন্স করছি। খুব কম সময়ের মধ্যে নোটিশ দেওয়া হয়েছে, যেহেতু আমাদের প্রত্যেক বুধবার সেক্রেটারিয়েট মিটিং হয়, এখানে আছি। আর আজকে কতগুলো প্রশ্ন করতে আরম্ভ করলো, সবাই 15 দিন মিটিংয়ের মধ্যে ছিলাম, 22 দিন। আমার হলে আলাদা করে না দিয়ে একসঙ্গে কথা বলা উচিত। এক, আমরা প্রথম দিন থেকে বলছি যে আনপ্ল্যান লকডাউন হয়েছিল। পৃথিবীর সব দেশ যেখানে যেখানে লকডাউন হয়েছে সেখানে কেস কমেছে। 1 মাস আগে মিডিয়া রিপোর্ট করলো আমরা হচ্ছি 5th, আজকে বলছি আমরা হচ্ছি 3rd। এবং 3rd কার পেছনে? আমরা US, ব্রাজিল। আপনারা জানেন স্বাভাবিকভাবে বার্সেলোনা অসুস্থ হয়েছেন, সুস্থতা কামনা করছি। জানুয়ারি মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট আমাদের গেস্ট এসেছিলেন, আর তারপরে ট্রাম্প এসেছিলেন। নমস্তে ট্রাম্প। এর হচ্ছে সব এক লাইনে, যারা মানুষকে বাদ দিয়ে মানুষের স্বার্থের বিরুদ্ধে সরকার পরিচালনা করছে, লুটের রাজত্ব কায়েম করেছে, এবং তারা করোনাকে লড়তে পারে না। ব্রাজিল হোক, US হোক, আর ইন্ডিয়া হোক, এটা কোনো ঘটনাচক্রে 1, 2, 3 না। যারা বলছিল জনসংখ্যা, এর থেকে অনেক বড় বেশি জনসংখ্যার দেশগুলো সামলাতে পেরেছে। যারা মনে করছিল হেলথ ইন্স্যুরেন্স করলেই হয়ে যাবে, অথচ পাবলিক সেক্টরে যে পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে ভেঙে ডিসম্যান্টেল করতে হবে, যে পথে আমাদের দেশও সরকার চালিয়েছে। এখনো সময় আছে, স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও আমরা সবচেয়ে কম 1% জিডিপির স্বাস্থ্যে খরচ করি, 1%-এর ধারে কাছে। বামপন্থীরা চিরকাল বলে এসছে 6% শিক্ষায় জিডিপির, আর 3% স্বাস্থ্যে। স্বাস্থ্যের পরিকাঠামো নেই, যার ফলে বিপদটা বেড়েছে। তারপরে লকডাউন ইমপ্লিমেন্ট করতে হলে সরকারকে যে দায়িত্ব নিতে হতো, সামাজিক দায়িত্ব, সেটা নেওয়া হয়নি। যাতায়াত, খাদ্য, পরীক্ষা, টেস্ট, কোয়ারেন্টাইন, সরকার দায়িত্ব নেয়নি। বারবার বলেছি, প্রথম দিন থেকে আমরা টেস্ট বাড়াবার কথা বলছিলাম, তার জন্য আমাদের কেস খেতে হয়েছে কয়েকবার। স্বাস্থ্যবিধি মেনে আমরা এই ইস্যুগুলোকে সামনে তুলে ধরেছি, কিন্তু সরকার তার মধ্যে ব্যস্ত ছিল হিন্দু মুসলমান করতে। সরকার তার মধ্যে ব্যস্ত ছিল কয়লা খনি থেকে রেল বিক্রি করার কাজে। সরকার তার মধ্যে ব্যস্ত ছিল পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্না গ্যাসের দাম বাড়াতে, তার থেকে মুনাফা অর্জন করতে, আর ব্যাপক ছাঁটাইয়ের সুযোগ করে দেওয়া, ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দেওয়া। এমনকি মিডিয়াতেও ব্যাপক ছাঁটাই হয়েছে। কোথাও মাইনে কমাচ্ছে, কোথাও মাইনে দিচ্ছে না, কোথাও বসিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত ভারত সরকার এই ঘোষণা করলো না, মোদী অনেক বক্তৃতা করছেন যে না, কারুর যার যা আমদানি ছিল সেটাকে কম করাবো না। যদি ছোট ছোট কোম্পানি, ছোট ছোট কারখানা, ছোট ছোট মালিক যদি না দিতে পারে, তাহলে সরকার সেটাকে কম্পেনসেট করবে, যেমন কানাডা সহ অন্যান্য বিভিন্ন দেশ যা করেছে। সেটা বলছেন না, বরঞ্চ উল্টে টাকাটা কীভাবে নেওয়া যায়। যার ফলে অর্থনীতি সংকটে ছিল, অর্থনীতি সংকট বেড়েছে। যেভাবে নোটবন্দি সফল হয়নি, সেই একইভাবে আমরা দেখলাম লকডাউনও সফল হয়নি। এখন সরকার নিজে মানতে বাধ্য, কারণ প্ল্যাটো হয়নি, উল্টে কাপটা ক্রমাগত বাড়ছে। আমাদের রাজ্যে একই ব্যাপার, কোনো তফাৎ নেই। লক আনলক 2 ব্যর্থ, মোদী মমতা অপদার্থ, এই স্লোগানটাই আমরা দিয়েছিলাম। রোজ নির্দেশ দেওয়া হচ্ছে, গতকালও যে নির্দেশ দেওয়া হয়েছে এখনো মানুষ জানে না। খালি জোন ভাগাভাগি হচ্ছে, নাম বদল হচ্ছে। যেরকম লক থেকে আনলক, আনলক থেকে তোমার কি আরও নতুন নতুন নাম দিচ্ছে, 1, 2, 3, 4 করে সিরিজ হচ্ছে। এখানে এরকম নিজে একবার জোনকে ভাঙছেন, একবার বাফার জোন বলছেন, একবার রেড জোন বলছেন, একবার ABC বলছেন। মানুষকে আরও বেশি কনফিউজ করা হচ্ছে। তার মধ্যে যখন বলা হচ্ছে বিরোধীরা কোনো প্রচার করবে না, কোনো কর্মসূচি করবে না,
কোনো কথা বলবে না। আজকে তার নিজের বাড়ির কাছে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ পথ নিরাপত্তার কর্মসূচি, সরকারি কর্মসূচি, সেখানে তিনি রাজনৈতিক মিথ্যাচার করছিলেন। মিথ্যে কথা সবসময় বলেন। তো সরকারি প্ল্যাটফর্মে সিপিআইএমকে অন্যান্য অনেকগুলোর সঙ্গে এমনকি সংবাদ প্রতিষ্ঠানকেও গালাগাল দিচ্ছেন পথ নিরাপত্তার কর্মসূচিতে, সরকারি কর্মসূচিতে। কারণ এক, তিনি রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। দুই, তার পথ ভুল পথে রাজ্যকে পরিচালনা করেছেন এবং এখন আমরা একটা ভুল ঠিকানা এসে দাঁড়িয়েছি। সেখানে দাঁড়িয়ে আবার 34 বছর সিপিআইএমকে গাল দিচ্ছেন। আমফানে ঝড়ের পরে মানুষ যখন রাস্তায় ঘর ভাঙা অবস্থায়, তখন তৃণমূলের নেতারা আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত একটা পার্টি, পঞ্চায়েতের পর পঞ্চায়েত, জেলার পর জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত, নদিয়াও আছে, তার মধ্যে পূর্ব মেদিনীপুরও আছে, বর্ধমানও আছে, হুগলিও আছে, উত্তর চব্বিশ পরগনা আছে। সেখানে যাদের ঘর ভেঙেছে, যাদের ঘর উড়ে গিয়েছে, যাদের ছাদ নেই, তাদের বাদ দিয়ে পাকা কোঠার মালিক, পঞ্চায়েত লুট করা, 100 দিনের কাজের টাকা লুট করা, রাস্তার টাকা লুট করা, আবাস যোজনার টাকা লুট করা, তৃণমূলের নেতারা, রেশন চুরি, তৃণমূলের কর্মীরা, নেতারা, তারা আত্মসাৎ করেছেন টাকা। আত্মসাৎ, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। মমতা ব্যানার্জি যেরকম রেপকে বলেন সামান্য ঘটনা, দু একটি ঘটনা, জ্বর থাকলে রেপ হয়, শরীর থাকলে রেপ হবে, যেমন শরীর থাকলে জ্বর হয়, সেরকম এখন আজকে তিনি বলেছেন মিথ্যা এক, যে কয়েকটা ঘটনা, 3টে ঘটনা গোটা রাজ্য জুড়ে গ্রামীণ জনগণ ফুঁসছে। এখন শুধু ছিচকে চোরকে ধরছে, এরপরে বড় চোরের দিকে যাবে। প্রত্যেকটা পঞ্চায়েতে কেন তালিকা টাঙানো হচ্ছে না? দ্বিতীয় মিথ্যে কথা উনি বলেছেন, আমার দল, আমি এগুলো বরদাস্ত করি না, ছেড়ে দিয়েছি, ছাড়বো না, গ্রেপ্তার করছি, পুলিশকে বলেছি এফআইআর করতে। মিথ্যে কথা 2। টাকা চুরি করলে সরকারি মামলা করতে হয়, এফআইআর করতে হয়, কোমরে দড়ি পড়াতে হয়। উনি ফর্ম ছাপিয়ে বলেছেন যে টাকা ফেরত দিতে হবে, আর উনি নিজে বলেছেন এটা ভুল হয়েছে, এটা ভুল বলে না। গোটা তৃণমূলের বংশ, বুথ কমিটির নেতা থেকে আরম্ভ করে ব্লক নেতা পর্যন্ত, পঞ্চায়েত সমিতি সভাপতি পর্যন্ত সবাই যুক্ত। আর বিডিও, এসডিও, ডিএমএ একটা অংশ ছাড়া কখনো এই টাকা রিলিজ হয়? মিথ্যা 3। তিনি বলছেন পঞ্চায়েতের দুর্নীতি 100% ছিল সিপিএমের সময়, উনি সময় পেয়েছেন এখন 10 বছরে কিছুটা ঠিক করেছেন, 90% ঠিক করেছেন। উনি প্রথম বছরে বলেছিলেন সব কাজ করে দিয়েছেন, 100% না 99%, আর এখন সময় চাইছেন। পঞ্চায়েত ব্যবস্থা সিপিআইএম গড়ে তুলেছিল। আজকে জ্যোতি বসুর জন্মদিন, তাকে আমরা স্মরণ করি 8ই জুলাই, তার জন্মদিবসে। করা হয়েছিল কিভাবে বিকেন্দ্রীকরণ হয় সরকার, উনি এটাকে কেন্দ্রীকরণ করেছেন। নিজে যে জেলায় সব রিভিউ মিটিং করতে যেতেন, তাহলে আবাস যোজনা ছাড়া কোনো টাকা, ঘুষ ছাড়া কোনো আবাস পেয়েছে কেউ? স্কলারশিপ, স্টাইপেন্ডের টাকা, 100 দিনের কাজের টাকা, ভাতার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, যতগুলো স্কিম আছে সেখানে দুর্নীতি হয়েছে। তিনি একটাও 10 বছরে তার এই রিভিউ পয়েন্টে ধরেছেন, শাস্তি দিয়েছেন? আপনি বলছেন আমি কাউকে রেয়াত করবো না, বরঞ্চ বামপন্থী দলগুলো থেকে যে চোরদেরকে আমরা তাড়িয়েছিলাম, ব্যবস্থা নিয়েছিলাম, প্রত্যেক বছর ব্যবস্থা নেওয়া হতো। আমরা বলছি না বামপন্থী আমলে পঞ্চায়েতি ব্যবস্থায় দুর্নীতি হয়নি, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে ধাপে যখনই যেখানে ধরা পড়েছে তখন সেগুলোকে আমরা বার করেছি। প্রত্যেক বছর লিস্ট করে বলা হতো, জেলা পরিষদ থেকে আরম্ভ করে। তাদেরকে নিয়েই তিনি দল তৈরি করেছেন, একটা বড় অংশকে। দুনিয়ার চোরকে জড়ো করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যত চোর, লম্পট, ডাকাতদেরকে নিয়ে দল খুলেছেন, তাদের বুকের পাটা বেড়ে গেছে। এখন তিনি যে সিপিএমকে চোখে দেখতে পাচ্ছেন না, এখন দেখতে পাচ্ছেন যখন গ্রামে মানুষ ফুঁসছে এবং পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সিপিআইএম, বামপন্থীরা। আমপান ঝড় বিধ্বস্ত মানুষের ত্রাণের জন্য
তার সঙ্গে দাঁড়িয়ে কোভিডকে লড়াইয়ের জন্য। সেই মানুষ যখন ন্যায় চাইছে, হক চাইছে, চাল চোরদের ধরছে, একটা উনি শাস্তি দিয়েছেন, ফুড সেক্রেটারিকে চেঞ্জ করেছেন। আমরা পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে তুলেছিলাম, 10 বছর উনি সেই পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙেছেন, জোর করে দখল করেছেন, পঞ্চায়েত লুট করেছেন ভোট। আর এটা সম্ভব ছিল না, কারণ তিনি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ভাগ করে দিয়েছিলেন 70-30 না 75-25, পিসির তৃণমূল আর ভাইপো তৃণমূলের মধ্যে ভাগ করে দিতে হবে, একটা রেশিও বলে দিয়েছিলেন। জানতেন না চুরি হচ্ছে, চুরি হচ্ছে। এবং আজকেও তিনি বললেন 3টে মাত্র যে এলাকায় হয়েছে। এত কম সংখ্যা এলে কখনো ফর্ম ছাপাতে হয়? যারা আমপানে ঘর ভেঙে গেছে তারা যখন দরখাস্ত করছে, বলছে তাদেরকে ছাপানো জেরক্স করা চলবে না, সব হাতে লিখে দিতে হবে, যেটা মাস। আর চুরি যদি কয়েকটা হতো তাহলে ফর্ম ছাপিয়ে দিতে হচ্ছে কেন? উল্টোটাই প্রথম। ডিস্ট্রিবিউশনের পয়েন্টে বলা হচ্ছে হাতে লিখে করতে হবে ইন্ডিভিজুয়ালি, আর ফেরতের পয়েন্টে হচ্ছে এনমাস করতে হবে, ছাপানো, তাতে দিচ্ছে প্রমাণ হয়ে যায়। অনেক মিথ্যাচার করেছেন। তার মধ্যে আজকে তিনি বলছেন তিনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন, মানে সিপিএম কংগ্রেসে আরও খবরের কাগজের নাম বলে, করোনার নাম বলে, তার হচ্ছে তিনি তোমার গিয়ে লড়ছেন নাকি সবার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়ছেন। গত 2 দিন আমরা দেখিনি, 3 দিন বিজেপি যখন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যাকে স্বাধীনতার আগে পরে বাংলার মানুষ কোনোদিন পাতে ব্যয় দেয়নি, কারণ বাংলাকে ভাগ করার, দেশে ভাগ করার তিনি কারিগর ছিলেন। যখন মন্বন্তর, যখন দুর্ভিক্ষ, তখন খাদ্যমন্ত্রী হিসেবে তিনি বড় বড় মহাজনদের পেট মোটা করেছেন। সুকান্তর ভাষায়, সোনরে মালিক, সোনরে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার, ওই মজুদ্দারের বিরুদ্ধে বলতে হয়েছিল। আজকে যে সমস্ত ধান্না সেট দেখছেন, তারা ওই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন খাদ্যমন্ত্রী, তখন ওই খাদ্যের একদিকে ব্রিটিশ বাংলার চাল পাঠিয়ে দিয়েছিল সেনাবাহিনীর জন্য, খাদ্য সংকট হয়েছিল, আর অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি খাদ্যমন্ত্রী রিলিফের বদলে, রেশনের বদলে, ত্রাণের বদলে ওই সমস্ত ধান্না সেটে মুনাফার ব্যবস্থা করে দিয়েছিলেন, যার ফলে এখনও পর্যন্ত সেই সেটজিরা হচ্ছে আরএসএসের প্রথম ঘাঁটি, প্রথম ভিত্তি। আর এই জন্য বাঙালি কোনোদিন যারা মন্বন্তরের ছবি দেখেছে, দুর্ভিক্ষের ছবি দেখেছে, আকালের ছবি দেখেছে, তারা কোনোদিন শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেয়নি। আশুতোষ মুখার্জির ছেলে হলেও সমস্ত ডকুমেন্টেড আছে। এই যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বলে, যারা বলছে বিজেপি আর তৃণমূলেরও বড় দল, তারা দুজনে মিলেই শ্যামাপ্রসাদ ভঞ্জনা করতে আরম্ভ করলো, কারণ হচ্ছে ওই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য। দেশ ভাগ হলেও বাংলা ভাগ হতো না যদি মুসলিম লীগের কয়েকজন নেতা আর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো হিন্দু মহাসভা যদি এই কলকাঠি না রাখত। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি লিখিতভাবে বলেছেন, দেশ ভাগ হোক বা না হোক, বাংলাকে ভাগ করতে হবে। আর সেখানে বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীকে, এমনকি অজয় মুখার্জি, প্রফুল্ল গান্ধী ঘোষকেও নয়, শ্যামাপ্রসাদ বঞ্চনা করতে হয়নি। আরএসএসের দুর্গা মমতা, ওদের ভাষায় কোট অ্যান্ড কোট, তাকে করতে হচ্ছে। তিনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন। আর বিজেপিও তাই তো, এই এতগুলো স্কিম বললাম, 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে, আমপানের ত্রাণের থেকে শুরু করে, চিট ফান্ডের টাকা, যত সময় সেন্ট্রাল স্কিম আছে, গত 6 বছরে বিজেপি সরকার একটাও সেন্ট্রাল টিম পার্টি তদন্ত করেছে? একটা চুরি ধরেছে? একটা চোর ধরবে? কারণ তৃণমূলে চুরি করো, বিজেপি চলে যাও। মুকুলরা উদাহরণ, মুকুল ভাগ বলে নিয়ে নিয়েছে। কে কার বিরুদ্ধে লড়ছে? এখনো তৃণমূলের যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনবো, সেই মন্ত্রী অমিত শাহের কাছে গিয়ে নাম লিখে এরকম বসে আছে। সুতরাং ওইসব বলে লাভ নেই, বুঝুকি দেখে লাভ নেই। সব টাকা ফেরত দেওয়া হবে। ছিচকে চোরের বদলে দরকার হলে কালীঘাট পর্যন্ত মানুষ যাবে। পঞ্চায়েত থেকে শুরু হয়েছে, ব্লক, জেলা পরিষদ, রাজ্য। কারণ ওই বালিঘাটের টাকা কালীঘাটে না আসলে কখনো বালিঘাটে দুর্নীতি চলে না। খাদানের টাকা, কয়লা পাচারের টাকা পুলিশ পাহারা দিয়ে ট্রাক নিয়ে আসতে পারে না যদি না কালীঘাটে তার নজরানা দিতে হয়। আমপানের টাকা চুরি করেছে, মানুষের টাকা চোখের সামনে দেখেছে বলে মানুষ এত বেশি বিব্রত এবং লড়ছে। লিস্ট পাবলিশ করতেই হবে, লিস্ট টাঙাতেই হবে, সব ব্লকে, সব পঞ্চায়েতে। আর তা হলে সব বার করা হচ্ছে লিস্ট।
এখন বলা হচ্ছে জমায়েত করবেন না, মানুষ তো জমায়েত বাধ্য হয়ে করতে হচ্ছে, তার টাকা যদি নিয়ে চুরি করে যায়, রাত্রে ঘরে এসে টাকা চুরি করে নিয়ে চলে যায়, তাহলে লোকে বেরোবে না বাইরে? লিস্ট যদি দিয়ে দেয় বিডিও, তাহলে বিডিও অফিসে যেতে হয় না, জলঙ্গি থেকে কুলপি পর্যন্ত। এই জন্যই এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। আর এদিকে দেখবেন তখনই বিজেপি আর তৃণমূল উভয় মিলে বলবে যে দুর্নীতি কোনো ইস্যু নয়, হিন্দু মুসলমান ইস্যু। হিন্দু মুসলমান মিলে এই দুর্নীতির বিরুদ্ধে লড়বে, আর তবে বিজেপি আর তৃণমূলকে উপকার হবে। কারণ ওরা ওখানে রেল বেচছে, প্রতিরক্ষার কোম্পানিগুলো বেচছে, আর আত্মনির্ভরতার নামে নাটক করছে, আমাদের যে সেলফ রিলায়েন্ট ইকোনমি আছে সেটাকে নষ্ট করছে। আর এখানেই নীতিগতভাবে বিজেপি এবং তৃণমূল একের বিরুদ্ধে অপরে লড়ছে না, খিস্তাখিস্তি করবে, গালাগাল দেবে একে অপরকে। আর এখানেই হচ্ছে এই গোটা লকডাউন পিরিয়ডে আমরা পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ থেকে শুরু করে, কোয়ারেন্টাইন থেকে শুরু করে, টেস্ট থেকে শুরু করে, ভেন্টিলেটর অভাব থেকে শুরু করে, প্রাইভেট হাসপাতালের পর্যন্ত আমরা দেখেছি কীভাবে বিজেপি এবং তৃণমূল শাসিত রাজ্যগুলো একই রকম, গুজরাট হোক, উত্তরপ্রদেশ হোক, হরিয়ানা হোক, মধ্যপ্রদেশ হোক, কর্ণাটকা হোক এবং পশ্চিমবঙ্গ হোক, সেখানে পুলিশকে দিয়ে শুধুমাত্র মাতব্বরি করানো হচ্ছে, অথচ হিউম্যানিটেরিয়ান এইডস নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে না। উনি সবসময় তাই বলেন, 5টি ঘটনা পরে বলেছিলেন একটা দুটো ঘটনা নিউ নর্মাল, অস্বাভাবিককে স্বাভাবিক বলে তিনি বিক্রি করেন, মিথ্যাকে সত্য বলে চালান। এটা তিনি মোদী অমিত শাহ স্কুলে শিখেছেন। যখন এনডিএতে গিয়েছিলেন কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে, তখন ওই একই পাঠশালায় আদবানিজি পাঠশালায় শিখেছিলেন। দু একটা ঘটনা এক্সেপশন, যখনই বিজেপি দেখবে কোনো একটা, যখনই ধরবে বলছে ওটার এক্সেপশন। এই যোগীরাজে বিকাশ দুবে, তারপর পুলিশ খুন, এক্সেপশন। এগুলো এক্সেপশন না, এটাই রুলস। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল চোর জোচ্চোরদের, লুটেরাদের, চিটফান্ডের টাকা চোরেদের রাজনৈতিক সামাজিক সম্মান এবং পুনর্বাসনের জন্য। তৃণমূল সরকার আসার পরে এই চোর জোচ্চোর লুটেরাদের বুকের পাটা বেড়ে গেছে, আর সেই চোর জোচ্চোররা মনে করছে দিদির থেকে 56 ইঞ্চি পাড়া অনেক বেশি বড়, সেখানে গিয়ে বড় লুট করতে পারবো, শোনো ওখানে গিয়ে ভিড়েছে। দু একটা ঘটনা নয়, চিটফান্ডের টাকা বলেছিলেন যা গেছে তা গেছে, আর আমফানে বলছেন টাকা ফেরত দেবো, তো আগের টাকা ফেরত দেননি, এই টাকা ফেরত দেবেন না। এক। আর সিপিএমের আমলে তিনি 3 ডজন কমিশন তৈরি করেছিলেন, 10 বছর সময় পেয়েছিলেন, কোটি কোটি টাকা খরচা করেছিলেন। কোন কমিশনের রিপোর্টে সিপিএমকে তিনি অ্যাকিউজ করতে পেরেছেন? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্য মিশ্র, বিমান বসু, মোহাম্মদ সেলিম, কাকে বাদ দিয়েছেন? সবার নামে অভিযোগ করেছিলেন। চ্যালেঞ্জ করছি, 10 বছরে তিনি একটা প্রমাণ করতে পেরেছেন? এত সিআইডি, এত পুলিশ, এত মিথ্যাচার করেও আজও চ্যালেঞ্জ করছি। আসলে যে মিথ্যে কথা বলে সে মিথ্যাকে বিশ্বাস করতে আরম্ভ করে, যে চুরি করে, চুরিকে প্রশ্রয় দেয়, সে সেটাকে স্বাভাবিক নিয়ম মনে করে নেয়, আর অন্য সবাইকে চোর সাব্যস্ত করতে পারে নিজেরটাকে স্খালন করার জন্য। আমফানের টাকা চুরি হয়েছে, এখন সিবিআই আমল দেখাচ্ছে কেন? তখন তো তিনি বিরোধী দলের নেতা ছিলেন। কথাবার্তা কেন করতে হয়েছিল 78 বন্যার সময়, যখন প্রাণের বাজি দিয়ে যুব কমরেডরা 5 জন শহীদ হয়েছিলেন, বন্যার ত্রাণে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন তিনি যুব কংগ্রেসের নেত্রী, তার নিয়ে কোনো কথা বলতে পেরেছিলেন? আয়লা যখন হয়েছিল তখন বলেছিলেন উল্টো ম্যানমেড হয়েছে, আয়লার টাকা, বাঁধের টাকা চুরি হয়েছে, ফেরত গেছে, কিন্তু কাজ হয়নি। আজকে দক্ষিণ চব্বিশ যে সুন্দরবনের যে প্রবলেমটা, এই আমফানের পরে যত গাছ পড়েছে, গাছ সরাতে ব্যস্ত ছিল না, কিন্তু সব গাছে হিসেব দেবেন তিনি। গাছের টাকা কোথায় যাচ্ছে? চুরি করে বিক্রি হচ্ছে।
ভালো, উনি পুরনো কথাটা মনে করেছেন। উনি যখন কংগ্রেসে যোগ দেন জরুরি অবস্থার সময়, তখন আমাদের দেশে বিদ্যুৎ সংকট 70-এর দশকে। জ্যোতিভূষণ সরকারে আসেন, এসব অন রেকর্ডস আছে। তখন এবং দেশের অন্যান্য প্রান্তেও বিদ্যুতের সংকট আমাদের রাজ্যে বেশি ছিল, কারণ স্বাধীনতার পরে নতুন বিদ্যুৎ কারখানা গড়ে ওঠেনি সেরকম। ফরাক্কা যেটা ছিল সেটা এনটিপিসি, সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের বিদ্যুৎ অন্য রাজ্যে যেত, এটা জানা দরকার। এবং জ্যোতি বসু প্রথমে বিদ্যুৎ মন্ত্রী, তারপরে শঙ্কর সেন, এবং ধাপে ধাপে পরিকল্পনা করে আমরা বিদ্যুৎ উৎপাদনে সামনে এগিয়ে গেলাম। বাম ফ্রন্টের আমলে লোডশেডিং থেকে মুক্ত শুধু হলাম না, আমরা সারপ্লাস হলাম। আমরা তখন বক্রেশ্বরের জন্য লড়েছি, আর উনি বলেছেন না, বিনিয়োগ করতে হবে না। অর্থমন্ত্রী তখন ছিলেন, যাকে তার কাছে গিয়ে বলেছিলেন। হলদিয়া পেট্রোকেমিক্যালস যেমন, বক্রেশ্বর তেমনি। একইভাবে নাম বলবো, এই 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 দক্ষিণ কলকাতায় সাদার্ন জেনারেটিং সেন্টার সিএসসি, তার একটা বয়লার চেঞ্জ করার জন্য আগেকার বিদ্যুৎ আইন অনুযায়ী কেন্দ্র সরকার থেকে অনুমতি নিতে হতো, তার জন্য আমাদের বন্ধ পালন করতে হয়েছে এখানে। তারপরে সাদার্ন জেনারেটিং সেন্টারে জেনারেটর পাল্টানো হলো, সিএসসির অনুমতি দিল্লি থেকে আদায় করতে হয়েছে। জ্যোতিবাবুর আমলে গ্যাস টারবাইন দিয়ে রাতারাতি বিদ্যুৎ বাড়াতে বলে গ্যাস টারবাইন তৈরি করেছিলাম, আমরা নিয়ে বানিয়েছিলাম এই কসবায়, যাতে বিদ্যুৎ সরবরাহ হয়। সমস্যা হলে সমস্যা তাড়াতাড়ি করার জন্য। একটা বিদ্যুতের ট্রান্সমিটার চলে গেছে, তারপরে গেছে, সেটা দিনের পর দিন বিদ্যুৎ নেই। 1 মাস হয়েছে, এমন গ্রাম আছে দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায়, যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি। কলকাতায় 7 দিন ধরে বিদ্যুৎ পৌঁছয়নি এমন জায়গা আছে। সেটাকে স্থান করার জন্য তিনি লোডশেডিং কথা বলছেন। তাহলে যখন বিদ্যুৎ ছিল না, উৎপাদনের কারখানা ছিল না, রাতারাতি বিদেশ থেকে গ্যাস টারবাইন নিয়ে এসে যাতে বিদ্যুতের সরবরাহ করা যায়। এক, তারপরে আমরা সাগরদিঘি, আমরা কাটোয়া, এসব বিদ্যুৎ কেন্দ্র এখন আর নাম শুনতে পাবে না কেন? কাটোয়ার জন্য যে বিদ্যুৎ কেন্দ্র জমি নেওয়া হলো, পাঁচিল দিয়ে ঘেরা হলো, এখন মমতা জওয়ানের আমলে যখন এলো আর বিদ্যুৎ কারখানার নাম হচ্ছে না। এখন উল্টে সিএসসি বিদ্যুৎ জেনারেটিংয়ের যে ছিল জায়গাটা বন্ধ করেছে ইউনিট, কারণ শিল্প কলকারখানা হচ্ছে না। তখন হু করে শিল্প বাড়ছিল, ডিমান্ড বাড়ছিল, তার পাল্টা দিয়ে আমাদেরকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হচ্ছিল। আর এখন মমতার জমানায় কলকারখানা হচ্ছে না, সুতরাং বিদ্যুতের চাহিদা নেই, বিদ্যুৎ কারখানা বন্ধ হচ্ছে। ওই যে উন্নয়নের জোয়ার বলেন, এটা হচ্ছে উল্টো পুরাণ, উলট পুরাণ। যারা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে লড়েছেন দীর্ঘদিন, হাইকোর্ট থেকে ট্রাইব্যুনাল পর্যন্ত, এই কর্মচারীদের স্বার্থে, এবং রাজ্য সরকার যেভাবে ধোঁকা দিয়েছেন, ঘোষণা করেছেন কিন্তু দেননি, মিথ্যাচার করেছেন, সেই যারা মামলা লড়েছে, সেই উকিল থেকে আরম্ভ করে, অ্যাডভোকেট থেকে আরম্ভ করে, আইনজীবীদের থেকে সেই কর্মচারী সংগঠন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। 2, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার শ্রমিক, কর্মচারী, গরিব মানুষের স্বার্থের বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ নেওয়ার সময় কোভিডকে হাতিয়ার করতে চাইছে। 8 ঘন্টা শিফটকে 12 ঘন্টা করা বলো, ডিএ ফ্রিজ করা বলো, মাইনে কমানো বলো, মাইনে কাটা বলো। তাহলে এখন কি হচ্ছে, বড় বড় পুঁজিপতিদের জন্য সোশ্যালিজম, তবে তাদের জন্য প্যাকেজ ঘোষণা করতে হবে, আর গরিব মানুষের জন্য ক্যাপিটালিজম। মোদি মমতার ইকোনমিক্স হচ্ছে, এবং ট্রাম্পেরও, ফর দ্য সুপার রিচ সোশ্যালিজম, ফর দ্য পুরেস্ট অফ দ্য পুয়ার ক্যাপিটালিজম, যার ফলে এক্সপ্লয়টেশনটা বাড়ছে। তোমাদের নিজস্ব যে সমস্ত পেশায় কাজ করে লোকে খোঁজ নিয়ে দেখবে, যত যে বটমে আছে তারা তত বেশি শিকার হচ্ছে সব দিক থেকে, আর্থিক এবং অন্যান্য পেশাগত কারণে। আর যে যত উপরে আছে সে তখন সেটাকে এটাকে এই স্বার্থে ব্যবহার করে নিচ্ছে। সুতরাং দিয়ে তাকে দিতেই হবে। আমি একটু আগে বললাম না,
মোদি মমতা একই স্কুলে পড়েছেন। মমতা ব্যানার্জি এখানে এসে মনে নেই সিঙ্গুর মমতা সিলেবাসের মধ্যে ঢুকিয়েছিলেন। এই যে শিক্ষাকে রাজনৈতিক কারণে ব্যবহার করা, চ্যালেঞ্জে বামপন্থীরা বলতে পারে। কেরালায় বামফ্রন্ট সরকার আছে মানে এই নয় যে পিনারাই বিজয়নের ছবিটা সিলেবাসে ঢুকবে। আর আরএসএস তো প্রথম থেকে ইতিহাসকে বিকৃত করছে, আবার ওটাকে পপুলার করছে। সস্তা জনপ্রিয় দেশপ্রেমকে সস্তায় বিক্রি করছে। যেমন পান মশালা, পান পরাগ যেরকম 2 টাকা স্যাচেটে বিক্রি হয়, মার্কেটিং করে, ওরকম আরএসএস বিজেপি ওরকম সস্তা মোড়কে স্যাচেটে বিক্রি করার চেষ্টা করছে। তাতে ক্ষতি হবে। পরীক্ষা পেছিয়ে দেওয়া, পরীক্ষা না করা, পরীক্ষা না করে পাস করানো, তার সঙ্গে সিলেবাস কমানো, এইগুলো হচ্ছে লং টার্ম এফেক্ট হবে আমাদের এডুকেশন সিস্টেমে। পৃথিবীর অন্যান্য দেশের উদাহরণ আছে যেখানে এগুলো ক্ষতি হয়েছে। এবং বিজেপি এসেই আমাদের গবেষণাগারগুলো, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, এনসিইআরটি থেকে আরম্ভ করে যারা সিলেবাস তৈরি করে সেগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোকে এই জন্যই ধ্বংস করেছে। যে কোনো মৌলবাদী শক্তি তারা শিক্ষা এবং গবেষণা এবং বিজ্ঞানের প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে। আজকে দাঁড়িয়ে যখন বলা হচ্ছে চীনের সঙ্গে টক্কর নেব, তাহলে R&Dতে চীনের খরচের জিডিপি টু রেশিও আর আমাদের দেশের রেশিও থেকে বোঝা যাবে। ভারত সরকার একদিকে বলছে স্বনির্ভর, আর অন্যদিকে বলছে আমরা হচ্ছে তোমার গিয়ে মেক ইন ইন্ডিয়া, আর অন্যদিকে R&Dতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ক্রমাগত খরচা কমিয়ে গেছে, প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর। তাহলে যদি R&Dতে যদি খরচা কমে যায়, গবেষণা যদি না হয়, আসলে বিজেপি উচ্চশিক্ষা বিরোধী, শিক্ষা বিরোধী। কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে গেলে প্রথমে শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হয়। আয়াতুল্লাহ খুমাইনি যখন এসেছিলেন ইরানে, সো-কল ইসলামিক রেভলিউশন, তারপরে তিনি বলেছিলেন প্রথমে তেহরান বিশ্ববিদ্যালয়কে উড়িয়ে দাও, কারণ এই বিশ্ববিদ্যালয় হচ্ছে কমিউনিস্ট তৈরি করা কারখানা। বিজেপি সরকার তাই বলেছে জেএনইউকে, পশ্চিমবঙ্গ সরকারও তাই করেছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, যেখান থেকে গবেষক বেরোবে, যেখান থেকে শিক্ষা হবে, যেখান থেকে গবেষণা হবে। এই জন্যই এরা হচ্ছে সেটার বিরুদ্ধে। তা নাহলে গোবর বেচতে পারবে না, তাহলে করোনিল বেচতে পারবে না, তা নাহলে গোমূত্র সেবন করতে পারবে না। আজকে কোভিড এটা প্রমাণ করে দিয়েছে শিক্ষা, বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা, গবেষণার অন্য কোনো বিকল্প নেই। ধন্যবাদ।